প্রথম ব্রেকিং খবরটি হলো ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে, 6 রাউন্ড গুলি করা হয়েছে তার উপর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তান থেকে চলে গেছে আব্বাস আরাকচি। যখন আমেরিকান প্রতিনিধি দল পাকিস্তানে আসতে চাচ্ছিল, ঠিক তখনই চলে গেল পাকিস্তানের প্রতিনিধি দল। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন গণমাধ্যম দাবি করেছে ইরানের ইস্পাহানে গোপন বিশাল এক নিউক্লিয়ার সাইট তৈরি হয়েছে, যেখানে 1100 টন ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। পাশাপাশি হরমুজ ইস্যুতে আমেরিকা শেষ পর্যন্ত বড় যুদ্ধের দিকে এগুচ্ছে, এমন তথ্য পাওয়া গেছে। দর্শক, চলুন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবরগুলোকে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কালকে ওয়াশিংটনে হিলটন হোটেলে সাংবাদিকদের একটি ডিনারের আয়োজন করেছিলেন এবং সেখানে প্রায় হাজারখানিক মানুষ উপস্থিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সব বাঘা বাঘা সাংবাদিকরা প্রেসিডেন্টের আমন্ত্রণে উপস্থিত হয় এবং সেই সময় ট্রাম্প যখন মঞ্চে বসে আছেন, তখন কোনো এক ব্যক্তি তাকে কোনো একটি কিছু দেখাচ্ছিল। হঠাৎ করে একটু দূর থেকে 6 রাউন্ড অথবা 8 রাউন্ড, দুটো তথ্য পাওয়া গেছে। কেউ বলছে 6 রাউন্ড, কেউ বলছে 8 রাউন্ড গুলি করা হয়। এই সময় এক পুলিশ গুলিতে আহত হয় এবং সেই আততায়ীকে আটক করা হয়। দুটো প্রশ্ন আসে যে মার্কিন প্রেসিডেন্ট যেখানে উপস্থিত থাকেন, এই যে ব্যাপক নিরাপত্তা বলয়, মেটাল ডিটেক্টর থেকে শুরু করে সব রকম নিরাপত্তা ব্যবস্থার মাঝে কি করে একজন অস্ত্র সহ প্রবেশ করলো? নাম্বার 2, এর আগেও মার্কিন প্রেসিডেন্টের উপর নির্বাচন প্রচারণার সময় 2 দফা হামলা হয়। এক দফা, প্রথম দফায় তার কানের কিছুটা অংশ ছিদ্র করে গুলি চলে যায়, মানে অল্পের জন্য তার মাথায় বিদ্ধ হয় না। তারপরে আরেক দফা তার উপর হামলা হয়। আমেরিকার মতো এত নিরাপত্তা বলয় তৈরি করা, এত প্রযুক্তি নির্ভর একটি দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর হামলার ঘটনার নেপথ্যে কারা? 3 নম্বর প্রশ্ন, জন এফ কেনেডি এবং রবার্ট কেনেডির মতো কি আমেরিকার প্রেসিডেন্ট কোনো বিশ্বস্ত বন্ধুর অবিশ্বস্ত টার্গেটে পরিণত হয়েছেন কিনা? 4, এই হামলার পেছনেই মার্কিন এস্টাবলিশমেন্ট জড়িত, নাকি নিছক কোনো গোপন আততায়ী? তো এইরকম অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তিনি যখন ইসরায়েল বিরোধী মনোভাব পোষণ করেছিলেন বা ইসরায়েল যখন নিউক্লিয়ার তৈরি করছিল, তখন তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, ইসরায়েলকে কোনোভাবে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে দিচ্ছিলেন না। সে জন এফ কেনেডি একটা সময় আততায়ীর হাতে প্রাণ হারান এবং তার ভাই রবার্ট কেনেডি তিনিও ইসরায়েল বিরোধী মনোভাবের জন্য একসময় প্রাণ হারান। কিন্তু আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, এত বড় শক্তিশালী দেশ, কখনো সেই প্রমাণটা খুঁজে দোষীর নামটি উচ্চারণ করেনি, কেবল ব্যক্তির মধ্যে ছেড়ে দিয়েছেন। এটার পেছনে কারো হাত আছে কিনা সেটা প্রমাণ করেনি। বলা হচ্ছে এরপর থেকে মার্কিন প্রেসিডেন্টরা ওই ছোট্ট রাষ্ট্রটির পুতুল হয়ে গেছে, পুতুল। ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে কোনো ভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে, বারবারই তিনি উদ্যোগ নিচ্ছেন, কিন্তু একটি রাষ্ট্র তাকে সেখান থেকে বেরিয়ে আসতে দিচ্ছে না, বারবার তার উপর চাপ প্রয়োগ করছেন। এবং তার ফলে আমরা কি দেখলাম? গত রাতে ডিনারের আয়োজনে হাজার হাজার মানুষের মাঝে, পৃথিবীর সকল বড় বড় বাঘা সাংবাদিকদের উপস্থিতিতে কেউ এসে গুলি করবে মার্কিন প্রেসিডেন্টকে টার্গেট করে। এই ঘটনা ট্রাম্পকে হত্যা নাকি ট্রাম্পকে বিশেষ কোনো বার্তা দেয়া, এটিও এখন প্রশ্ন তুলছে মার্কিন গণমাধ্যমগুলো। পাশাপাশি এই মুহূর্তে ট্রাম্পের উপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে, এটাও বলা একদম সহজ ভাষা বলা যায়। পাশাপাশি ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে মার্কিন প্রশাসন, এস্টাবলিশমেন্ট, সেনাবাহিনী জনগণের কাছে অপ্রিয় হয়ে উঠছেন। গতকালকের জরিপেও দেখা গেছে ট্রাম্পের অবস্থা আরো খারাপের দিকে। রিপাবলিকান শিবিরে 20% সরে যাচ্ছে ট্রাম্পের উপর থেকে। যে যুবকরা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, সেই যুবকদেরও বড় পার্সেন্টেজ ট্রাম্পের উপর নাখোশ, অনাস্থা জানিয়েছে। তার মানে ট্রাম্প এই যুদ্ধটা শুরু করে নিজে যেমন পচে গেছেন, রিপাবলিক দলকেও পচিয়েছেন এবং তার অবস্থা ক্রমান্বয়ে করুণ হওয়ার পথে। তো এই অবস্থায় এই গুলির ঘটনা প্রমাণ করছে ট্রাম্প অভ্যন্তরীণভাবে ব্যাপক চাপে আছেন এবং তার শত্রু আরো বাড়িয়েছেন। অনেকগুলো বিষয় এখন আলোচনা আসছে, এটা হয়তো আমরা ধারাবাহিক সামনের আলোচনাগুলোতে আরো স্পষ্ট করব যে আসলে সেখানে কি হয়েছে, কারা, কারণ নেপথ্যে কারা আছেন এটা কখনো জানা যায় না যদি শক্তিশালী কোনো নেটওয়ার্ক থাকে। কারণ আমেরিকার মতো দেশ ইসরায়েল বা ইহুদি লবি বা মোসাদের কাছে আটকা পড়ে গেছে।
তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকার প্রেসিডেন্টের উপর এই গুলির ঘটনা, এটা পুরো আমেরিকাকে অবাক করে দিয়েছে। দর্শক, 2 নম্বর যে ঘটনা সেটি হলো যে পাকিস্তান উপস্থিত মানে পাকিস্তানে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিল্ড মার্শাল আসিফ মনিরের সাথে কয়েক দফা আলোচনা করেছেন, বৈঠক হয়েছে। এরপর শোনা গেছে হোয়াইট হাউস থেকে উড়ে আসছিলেন 2 জন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা, একজন জেরার্ড কুশনার, আরেকজন ছিলেন স্টিভ উইটকফ, আর 3 নম্বর যে ব্যক্তির আসার কথা জেডি ভেন্স। এই 3 জন, কিন্তু হঠাৎ করে জানা গেল যে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি পাকিস্তান সফর শেষ করে ওমান চলে যাচ্ছেন, এবং এখনকার খবর হলো তিনি ওমান চলে গেছেন। তো পাকিস্তানের এই প্রতিনিধি দল এসে একটা ফাঁকি খেয়েছে, অর্থাৎ আমেরিকার প্রতিনিধি দলকে পাত্তাই দেয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি ওমান চলে গেছেন। এবং কয়েকটি সূত্র বলছে তিনি ইরানের বিমান ব্যবহার না করে তিনি পাকিস্তানের বিমান ব্যবহার করে ওমানে গেছেন। এই বিষয়টি কনফার্ম তথ্য আসেনি, তবে পাকিস্তানের কয়েকজন সাংবাদিক এই বিষয়টি জানিয়েছে যে তিনি ইরানের বিমানকে রেখে পাকিস্তানের বিমানে করে ওমানের মাস্কাটে সফর করেছেন। বলা হচ্ছে যে এই আব্বাস আরাকচি ওমান সফর শেষ করে আবারও তিনি পাকিস্তানে আসবেন। এখন প্রশ্ন উঠতে পারে, আবারও তিনি পাকিস্তানে আসবেন, এর অর্থ এমন হতে পারে এই সময়টিতে হয়তোবা আমেরিকান প্রতিনিধি দল আবারও পাকিস্তানে আসতে পারে, এবং পাকিস্তানে এসে তিনি সেখান থেকে আবার রাশিয়া সফর করবেন, রাশিয়া থেকে তিনি ইরানে ফিরে যাবেন। তো তার এই সফরটিকে নিয়ে নানান রকম রহস্যের জাল তৈরি হয়েছে, কারণ তিনি পাকিস্তানে আসলেন, সেখান থেকে ওমান চলে গেলেন, আবার আমেরিকা প্রতিনিধি দল যখন আসছে তখন তাদের সাথে দেখা না করে চলে গেলেন। এরকম নানান বিষয়গুলো এখন উঠে আসছে গণমাধ্যমগুলোতে, তারা বিভিন্ন রকম তথ্য উপস্থাপন করছে এই বিষয়ে। তো শেষ পর্যন্ত এটি প্রমাণ হয়েছে যে আমেরিকার সাথে কোনোভাবেই বসতে চাচ্ছে না ইরান। তাই ইরান আমেরিকাকে বলে দিয়েছে, একেবারে ফিল্ড মার্শাল আসিফ মনিরের হাতে লিখিত একটি কি বলবো যে পুরো ফাইল তুলে দিয়েছে ইরান। সে ফাইলের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য তথ্য যেটুকু গণমাধ্যমের সূত্র পেয়েছি সেখানে বলা ছিল যে ইরান নিউক্লিয়ার ইস্যুতে আমেরিকার সাথে কোনো প্রকার আলোচনা করবে না। ইরান হরমুজ প্রণালী ইস্যুতে আলোচনা করতে পারে, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে পারে, এবং ইরানের উপর যেই কি বলে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে গত 40-50 বছর ধরে, সেই নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করতে পারে, আদার্স বিষয়গুলো আলোচনা করবে। কোনোভাবে ইরান আমেরিকার সাথে নিউক্লিয়ার ইস্যুতে আলোচনা করবে না। তো এই বিষয়টির পর আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে মার্কিন উপস্থিতি বাড়ছে। কিছু ড্রোন ফুটেজে দেখা গেছে যে আরবের বিভিন্ন দেশে কয়েক শত যুদ্ধ বিমান প্রবেশ করেছে, বিভিন্ন অস্ত্র প্রবেশ করছে, ইকুইপমেন্ট প্রবেশ করছে, রিফুইলিং ট্যাঙ্কার প্রবেশ করছে। ইসরায়েলেও ব্যাপক হারে রিফুইলিং ট্যাঙ্কার প্রবেশ করেছে, অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমেরিকা থেকে এখন টনে টনে অস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, যুদ্ধ বিমান, ড্রোন এগুলো ঢুকতেছে। বিগত 50 বছরে আমেরিকা কোনো দেশে হামলার জন্য এত ব্যাপক উপস্থিতি বা সামরিক অস্ত্র প্রস্তুত করেনি, যেটা সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে। তার মানে এটুকু বলা যায় যে আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে কালকে যখন আব্বাস আরাকচি পাকিস্তানে উপস্থিত ছিলেন, তখন আমেরিকান একজন সাংবাদিক ক্যাথরিন তিনি সেখানে উপস্থিত ছিলেন। এই নারী সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে নক করেছেন যে